হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই জিকে জিএস এর 7 নম্বর পর্বে। দিস ইজ আরাবুল রহমান। আমি প্রতিদিন তোমাদের সকাল 7টাতে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ক্লাস নিয়ে থাকি। সকলে যারা ক্লাসে যুক্ত হচ্ছে স্টুডেন্ট, সকলকে বলবো আমাদের সমস্ত ক্লাস দেখতে তোমরা TWS একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবে এবং এই রুটিনটি ফলো করে সমস্ত ফ্রি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সমগ্র ভিডিওর বা সমস্ত ভিডিওর লিঙ্ক প্রথমেই পেতে। স্টুডেন্টস, প্রথম প্রশ্ন, অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন কে ছিলেন? অমর্ত্য সেন ইনি একজন অর্থনীতিবিদ আমাদের ভারতে। অমর্ত্য সেন হচ্ছেন প্রথম ভারতীয়, ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভারতের যে প্রথম নোবেল পুরস্কারটা এসেছিল 1913 সালে রবীন্দ্রনাথের হাত ধরে, সেই নোবেলটা ছিল অ্যাকচুয়ালি সাহিত্যে। তারপরে আমরা দেখেছি 1930-এ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ছিল। তো এখানে আমরা দেখব অমর্ত্য সেন তিনি অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেলটা পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন কবে? প্রথম প্রশ্নটারই ভুল অ্যানিমেশন হয়ে গেল। 1998 সালে তিনি প্রথম নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। রাইট অ্যান্সার ইজ 1998। নিচের কোন কমিটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন? ভারতীয় সংবিধানে প্রথমে কিন্তু মৌলিক কর্তব্য ছিল না। যখন সংবিধান কার্যকর হয়েছিল তখন কিন্তু মৌলিক কর্তব্যগুলো ছিল না। মৌলিক কর্তব্যগুলোকে পরবর্তী সময়ে অ্যাড করা হয়েছে ভারতের সংবিধানে। এই যে মৌলিক কর্তব্যগুলোকে অ্যাড করা হয়েছে, এটা কোন কমিটির সুপারিশে করা হয়েছে? প্রথমে বলো, এই মৌলিক কর্তব্যগুলো আমাদের ভারতের সংবিধানে কবে অ্যাড করা হয়েছে বলতো? মৌলিক কর্তব্যগুলো অ্যাড হয়েছে 1976 সালে প্রথম এটাকে অ্যাড করা হয়। প্রথমে 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল, ফান্ডামেন্টাল ডিউটিস প্রথমে 10টি যুক্ত হয়। এটা ছিল তোমার হচ্ছে 42তম সংবিধান সংশোধনী। সংশোধনীতে এটা যুক্ত করা হয়। পরবর্তীতে আরও একটিকে 2002 সালে অ্যাড করা হয়েছিল 86তম সংশোধনীর মাধ্যমে। কততম সংশোধনী? 86তম সংশোধনীর মাধ্যমে। সো বর্তমানে আমাদের ভারতে 11টি মৌলিক কর্তব্য আছে। 10টি প্রথমে ছিল, তারপরে একটি বেড়ে টোটাল 11টি মৌলিক কর্তব্য আছে নাগরিকদের পালনীয়। এই মৌলিক কর্তব্যগুলোকে অ্যাড করা হয়েছে শরণ সিং কমিটির সুপারিশে। কোন কমিটি? শরণ সিং কমিটির সুপারিশে। এগুলো কোথায় আছে? এগুলো আছে চতুর্থ অংশে, আমাদের ভারতীয় সংবিধানের চতুর্থ অংশের এতে, চতুর্থর এ অংশে আছে। এবং এটা যদি আমরা ধারা হিসেবে দেখি তাহলে হচ্ছে ধারা 51 এতে। কোথায় আছে? ধারা 51 এ ধারাতে এটাকে অ্যাড করা আছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে 51 এ ধারাতে এটাকে অ্যাড করা আছে। ইউনিভার্সিটি অ্যাক্টস নিম্নের কার আমলে চালু হয়? ইউনিভার্সিটি অ্যাক্টসটা কার আমলে চালু হয়েছিল? ইউনিভার্সিটি অ্যাক্টস বা এটাকে আমরা ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনও বলি। ভারতের বিশ্ববিদ্যালয় আইনটা পাশ হয়েছিল কবে ডিয়ার স্টুডেন্টস? এটা পাশ হয়েছিল লর্ড কার্জনের সময়। সালটা যদি বলি, এটা 1904 সালে পাশ হয়। ওকে, 1904 সালে লর্ড কার্জন এটা পাশ করেছিল। কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে? কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? টেস্টোস্টেরন, থাইরক্সিন, গ্লুকাগন এবং GH অর্থাৎ গ্রোথ হরমোন। ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরক্সিন হরমোনকে। অপশন বি, থাইরক্সিন হরমোন। দ্য আইডিয়া অফ ইন্ডিয়া শীর্ষক পুস্তকটির লেখককে। খুবই বিখ্যাত একটা গ্রন্থ, দ্য আইডিয়া অফ ইন্ডিয়া, খুবই ফেমাস একটা গ্রন্থ। এই গ্রন্থটি কে লিখেছিলেন? অমর্ত্য সেন, সুনীল খিলনানি, কৌশিক বসু এবং রঘুরাম রাজন, প্রাক্তন RBI এর গভর্নর। এর মধ্যে কে লিখেছেন? দ্য আইডিয়া অফ ইন্ডিয়া শীর্ষক পুস্তকটির লেখক হচ্ছে সুনীল খিলনানি। 1918 সালে মহাত্মা গান্ধী কোন অঞ্চলে কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন? 1918 সালে মহাত্মা গান্ধী তিনি একটা
কটন মিল শ্রমিকদের নিয়ে একটা আন্দোলন সংগঠিত করেছিলেন, সেটা কোথায়? এটা হচ্ছে আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে 1918 সালে কটন মিল শ্রমিকদের বা শ্রমিক সংগঠন শ্রমিক ধর্মঘট এখানে দেখা গেছিল। এখানে 1918 সালে আমরা জানি আরো একটা গুজরাটে খেদা সত্যাগ্রহ হয়েছিল, যেটা গান্ধীজির জীবনের দ্বিতীয় সত্যাগ্রহ ছিল। এগুলি সবই, খেদাটাও গুজরাটে হয়েছিল, গুজরাট অঞ্চলে। ওকে, পশ্চিমবঙ্গের মোট কতগুলি রামসার সাইট রয়েছে? পশ্চিমবঙ্গে মোট কতগুলি রামসার সাইট আছে? তার আগে একটু বলো, ভারতে মোট কতগুলি আছে বলো তো? ভারতে মোট কতগুলি রামসার সাইট আছে? মনে রাখবে, ভারতে টোটাল 82টি, সম্প্রতি 82টি টোটাল আমাদের ভারতে যেদিন ক্লাসটা করানো হচ্ছে এই দিন অনুযায়ী 82টি রামসার সাইট আছে। সো এখানে 82টি রামসার সাইটের মধ্যে সব থেকে সম্প্রতি যেটাকে রামসার সাইটে তালিকাভুক্ত করা হয়েছে সেটা হচ্ছে নাগি পাখি অভয়ারণ্য এবং নাগটি পাখি অভয়ারণ্য। নাগটি পাখি অভয়ারণ্য দুটি বিহারের, এটি বেড়ে 82টি হয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 82টির মধ্যে আছে দুটি। কয়টি আছে? দুটি। একটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি, পূর্ব কলকাতা জলাভূমি, যেটাকে 2002 সালে রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয়। এটা 2002 সালে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আরেকটা হচ্ছে সুন্দরবন। এই সুন্দরবন জলাভূমিটা এটা ভারতের বৃহত্তম রামসার সাইট, সব থেকে বড় রামসার সাইট ভারতের সুন্দরবন, এটা পশ্চিমবঙ্গে আছে। এটাকে 2019 সালে রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছিল। তো দুটি আমাদের পশ্চিমবঙ্গে আছে। ক্লোরোফর্ম আবিষ্কার করেন কে? কে ক্লোরোফর্ম আবিষ্কার করেছিলেন? ক্লোরোফর্ম CH-Cl3, ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CH-Cl3। সো এই ক্লোরোফর্মের আবিষ্কর্তা কে ছিলেন? ডিয়ার স্টুডেন্টস, ক্লোরোফর্ম আবিষ্কার করেছিলেন জেমস সিমসন। এটাও অপশন ফুল হয়ে গেল। এটা জেমস সিমসন ছিলেন ক্লোরোফর্মের আবিষ্কর্তা। জেমস সিমসন। আকবরের রাজসভার অর্থমন্ত্রী কে ছিলেন? আকবরের সভায় যে অর্থমন্ত্রী ছিলেন তিনি কে, বা রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আকবরের রাজসভায় আমরা জানি নবরত্ন ছিল। নবরত্নের মধ্যে আমরা টোডরমল, আবুল ফজল, রামতনু পান্ডে, অর্থাৎ এই রামতনু পান্ডেটা কার নাম বলতো? এটা হচ্ছে তানসেনের প্রকৃত নাম। তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। আর মহেশ দাসটা হচ্ছে বীরবলের প্রকৃত নাম। সো বীরবল, তানসেন, তারপরে মোল্লাদো পিয়াজি, তারপরে পিয়াজ অ্যান্ড হচ্ছে তোমার মানসিং, এরকম নবরত্ন আমরা দেখতে পাই আকবরের রাজসভায় ছিলেন। সো এদের মধ্যে আকবরের রাজসভার যিনি অর্থমন্ত্রী ছিলেন, রাজস্ব মন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন টোডরমল। ভেরি 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 ইম্পর্টেন্ট এটা কিন্তু। আকবরের রাজসভার অর্থমন্ত্রীটা কে ছিলেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও হিসাবে নিম্নের কে আছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি সিইও কে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক। প্রথম ভারতের সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংকের নাম কি? সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা 1894 সালে এটা প্রতিষ্ঠিত হয়। সো এটা কি হচ্ছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক। এটার বর্তমান এমডি ও সিইও পদে যিনি আছেন তিনি হচ্ছেন অতুল কুমার গোয়েল। অতুল কুমার গোয়েল। হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত? আজকের এটা হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকবে। হুড্রু জলপ্রপাত এটা আমাদের ভারতের একটি ফেমাস ওয়াটারফল। এই ওয়াটারফলটি কোন রাজ্যে আছে?
কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে। তার সঙ্গে ক্লাসের প্রশ্নগুলো কেমন লাগছে, ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের জন্য বেছে বেছে এনেছি। আই হোপ তোমরা ক্লাসটা প্রতিদিন কন্টিনিউ করো, কন্টিনিউ করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। সকলে কমেন্ট করবে, একটা করে কমেন্ট করে জানাবে, এবং সকলে একটা করে ক্লাসে লাইক করে দেবে ফটাফট। নেক্সট প্রশ্ন হচ্ছে, বহিষ্কৃত হিতকারিণী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহিষ্কৃত হিতকারিণী এই সভাটা কে প্রতিষ্ঠা করেছিলেন? বহিষ্কৃত হিতকারিণী সভা, এই সভাটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি অস্পৃশ্যদের অধিকারের জন্য তিনি আওয়াজ তুলেছিলেন, বা অস্পৃশ্যদের অধিকারের জন্যই কিন্তু এই সভাটি প্রতিষ্ঠা তিনি করেছিলেন। অস্পৃশ্য বা যারা নিচু বর্ণের, নিম্ন বর্ণের ছিলেন, সমাজ দ্বারা যাদেরকে উপেক্ষিত করা হতো, তাদেরকে নিয়ে কিন্তু বহিষ্কৃত হিতকারিণী সভার প্রতিষ্ঠা করেন। এবার ইনি এটা প্রতিষ্ঠা করেছিলেন কবে? মনে রাখবে 1924 সালে এই সভাটি প্রতিষ্ঠিত হয়েছিল, 1924-এ। কেন্দ্রীয় খনি গবেষণাগার, খনি মানে কি? মাইনিং, তাই তো? কেন্দ্রীয় খনি গবেষণাগার বা সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ মাইনিং রিসার্চ, এটা কোথায় অবস্থিত আছে? সেন্ট্রাল ইনস্টিটিউশন অফ মাইনিং রিসার্চ অ্যান্ড ফিউয়েল রিসার্চ, এটা অবস্থিত আছে কোথায়? সঠিক উত্তর হবে এটা অবস্থিত ধানবাদে। ধানবাদটা কি? ধানবাদটা আমরা জানি এটা এখানে প্রচুর, এটা ছোটনাগপুর মালভূমির মধ্যে পড়ে, এটা ঝাড়খণ্ড রাজ্যে আছে, ঝাড়খণ্ড। এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু খনিজ উৎপন্ন হয়ে থাকে। যেমন ধানবাদেই আমরা জানি ঝরিয়া যে কয়লা খনি আছে, ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি, সেটাও কিন্তু এই ধানবাদে আছে। এবং ধানবাদকে বলা হয় কি জানো? ধানবাদকে বলা হয় ভারতের কয়লা রাজধানী। কোল ক্যাপিটাল বলা হয়ে থাকে ভারতের কোনটিকে? সেটা হচ্ছে ধানবাদকে বলা হয়, যেটা ঝাড়খণ্ডে আছে। এবং এখানেই কিন্তু কেন্দ্রীয় খনি গবেষণাগার অবস্থিত। পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বোচ্চ হিসাবে কোন গ্যাস উপস্থিত আছে? সব থেকে বেশি পরিমাণে পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাস পাওয়া যায়? খুবই সহজ প্রশ্ন, 13 নম্বর প্রশ্নটি। উত্তরটা করে ফেলো ডিয়ার স্টুডেন্টস ফটাফট। বায়ুমণ্ডলে সর্বাধিক হিসাবে কোন গ্যাসের উপস্থিতি আছে? অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন এবং কার্বন ডাই অক্সাইড। অ্যান্সারটা কি হবে? দেখো একটু বলে রাখি, সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলের ভিতরে পাওয়া যায় কোন গ্যাসটি? সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। নাইট্রোজেন কতটা পরিমাণে পাওয়া যায়? নাইট্রোজেন গ্যাস আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায় 78% প্রায়, বা 78.8084% প্রায় আমাদের বায়ুমণ্ডলে আছে নাইট্রোজেন, সব থেকে বেশি পরিমাণে এই গ্যাসটার উপস্থিত আছে। তারপরে দ্বিতীয় স্থানে আছে অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাসটা কতটা পরিমাণে পাওয়া যায়? অক্সিজেনটা প্রায় 21% মতো কিন্তু অক্সিজেন গ্যাস পাওয়া যায় বায়ুমণ্ডলে, প্রায় 21% অক্সিজেন গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায়। তারপরে তৃতীয় সব থেকে বেশি যে গ্যাসটা পাওয়া যায় সেটা একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস। এই গ্যাসটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এখান থেকে প্রশ্ন কিন্তু আসে যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে কোন নিষ্ক্রিয় গ্যাসটা পাওয়া যায়? সেটা কিন্তু আর্গন গ্যাসটা পাওয়া যায় সব থেকে বেশি পরিমাণে, 0.934% হচ্ছে প্রায় এই আর্গন গ্যাসটা পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা পাওয়া যায় আমাদের বায়ুমণ্ডলে 0.033%, এটাও মনে রাখবে কতটা কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ফিফা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এটা, তাই না? ফিফা, এই ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো ফিফা হচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালে, এবং ফিফা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা প্রতিষ্ঠিত হয়েছিল প্যারিসে, যেখানে এখন অলিম্পিক গেম চলছে, সেই প্যারিসে, ফ্রান্সের, সেখানে প্রথম ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, এবারে দেখো এই ফিফা সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের বলে রাখি। ফিফাটার সদর দপ্তর কোথায়? সদর দপ্তরটা কোথায়?
এটা একটু মনে রাখবে। আরেকটা মনে রাখবে প্রেসিডেন্টকে। ওকে, দেখো ফিফার সদর দপ্তর কোথায়? ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিখে। জুরিখটা কোথায়? জুরিখ হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর, সুইজারল্যান্ডের একটা শহর, সুইজারল্যান্ডের জুরিখে এটা সদর দপ্তর অবস্থিত। ওকে, আরেকটা জিনিস হচ্ছে এর প্রেসিডেন্ট। এর প্রেসিডেন্ট হচ্ছে ইনফান্তিনো, জিয়ান্নি ইনফান্তিনো। এর প্রেসিডেন্ট। ওকে, সম্পত্তির অধিকারকে কবে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট, 15 নম্বর প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সম্পত্তির অধিকার এটা একটা সময় আমাদের ভারতের সংবিধানের মধ্যে ছিল, সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে ছিল, এখনো সংবিধানের মধ্যে আছে কিন্তু এটা মৌলিক অধিকার হিসাবে নেই। সম্পত্তির অধিকারটা একটা সময় ভারতের সংবিধানের এটা 31 ধারাতে এটা ছিল, 31 ধারাটা সম্পত্তির অধিকার হিসাবে বর্ণনা করা হতো, এটা মৌলিক অধিকারের মধ্যে একটা ধারা ছিল। এই মৌলিক অধিকার থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে 1978। এই বছরে একটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনী। 44তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল তাহলে? এটাও যদি পরীক্ষায় আছে যে 44তম সংবিধান সংশোধনীটা কবে হয়েছিল, এটাও কিন্তু হয়েছিল 1978-এ। সো এখানে দেখো এই যে সম্পত্তির অধিকার থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে, এবারে এটা কিন্তু সংবিধানে এখন আছে, এটা বর্তমানে একটা আইনি অধিকার, আইনি অধিকার হিসাবে আছে। কোথায় আছে এটা সংবিধানের? এটাকে পরবর্তী সময়ে সম্পত্তির অধিকারটাকে 300 ধারাতে অ্যাড করা হয়েছে, 300 ধারাতে এটা বর্তমানে অ্যাড করা আছে, বা 300 ধারাতে এটা আছে। স্টুডেন্টস, বর্তমানে আমাদের কি কি ব্যাচ চলছে TWS একাডেমিতে তোমরা একটু দেখে রাখতে পারো। স্পেশাল বিভিন্ন ব্যাচ চলছে তোমাদের জন্য। ফাউন্ডেশন 3.0 কম্বো ব্যাচ খুবই 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 ডিমান্ডিং একটা ব্যাচ। এই ব্যাচে তোমরা ভর্তি হলে সমস্ত পরীক্ষার জন্য সমস্ত সিলেবাসগুলো আমাদের কাছ থেকে দ্রুততা সহকারে কভার করতে পারবে। একদমই প্রতিদিন তোমাদের ক্লাস করানো হচ্ছে সেখানে। তাছাড়া এখানে WEP, KP, PSC প্র্যাকটিস ব্যাচ, সমাধান ব্যাচ এবং আরও অন্যান্য রেল, SSC এবং অন্যান্য পরীক্ষার জন্য ব্যাচ তোমাদের আছে। এই সমস্ত ব্যাচগুলোতে ভর্তি হতে গেলে আমাদের TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। আরেকটা তোমাদের সুখবর, নতুন একটা প্র্যাকটিস ব্যাচ চলে এসেছে, যারা SSC এবং রেলের জন্য প্র্যাকটিস করতে চাও। SSC রেলের এখানে আমরা একটা ফাউন্ডেশন ব্যাচ করেছিলাম, ফাউন্ডেশন ব্যাচ যাদের কমপ্লিট হয়ে গেছে অথবা যাদের বেসিক অন্যান্য দিক থেকে ক্লিয়ার আছে, তারা যদি মনে করে যে SSC রেলের জন্য প্র্যাকটিস করব, একদমই সেখানে PYQs থাকছে, বিগত বছরের প্রশ্ন থাকছে, সমস্ত বিষয়ের উপর ক্লাস থাকবে, লাইভ রেকর্ডেড থাকবে, বেস্ট কোয়ালিটির টিচাররা সেখানে তোমাদের ক্লাস করাবেন। জিকে, জিএস, ইংলিশ, ম্যাথ, রিজনিং সবগুলো ক্লাস সেখানে করা হবে। ওকে, সো লাইভ ক্লাস দেওয়া হবে, তার সঙ্গে PDF নোটসও কিন্তু তোমরা পাবে। এনরোল নাও আমাদের TWS একাডেমিতে। এখন 75% অফ চলছে আমাদের TWS একাডেমিতে। এই মধ্যে কিন্তু ভর্তি হলে তোমরা এখানে খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে প্র্যাকটিস করতে পারবে। এবং ব্যাচটা যেহেতু সম্প্রতি লঞ্চ হয়েছে, তার জন্য এতে কিন্তু অফার চলছে। অফার চলছে মানে এর ভিতরে ভর্তি হলে তোমরা অনেক সেভ করতে পারবে। ওকে, পরের তাতে আমরা আসি। পরের প্রশ্ন হচ্ছে কি, সাম্বা নৃত্য। সাম্বা কোন দেশে প্রচলিত নৃত্য? সাম্বা নৃত্যটা ভারতের একটি পৃথিবীর একটি দেশের বিখ্যাত নৃত্য। সাম্বা নৃত্যটা যারা ফুটবল খেলা দেখে তারা জানে, সাম্বা নৃত্যটা হচ্ছে ব্রাজিলের একটি নৃত্য। ব্রাজিলের একটি নৃত্য হচ্ছে সাম্বা নৃত্য। এই নৃত্যগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। যেমন কয়েকদিন আগে একটা পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল, সালসা নৃত্য কোথায় বিখ্যাত, সালসা থেকে প্রশ্ন এসেছিল। তো সালসা, তেমনি সাম্বা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। সাম্বাটাও খুবই ইম্পর্টেন্ট একটা নৃত্য, এটা ব্রাজিলের একটা নৃত্য। কোন রাজ্যে সর্বাধিক শাক সবজি উৎপন্ন করে? কোন রাজ্য সব থেকে বেশি শাক সবজি উৎপন্ন করে? বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদনকে আমরা কি বলি বলো? বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদনকে বলা হয় ওলেরিকালচার। বাণিজ্যিকভাবে শাকসবজি উৎপাদন। ওকে, সেটাকে আমরা ওলেরিকালচার বলে থাকি।
সেখানের কোন রাজ্য সব থেকে বেশি শাকসবজি উৎপাদন করে থাকে? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ স্টেট সব থেকে বেশি ভারতের মধ্যে শাকসবজি উৎপন্ন করে। নেক্সট, ডোমিনিগো পেজ কার রাজত্বকালে ভারতে আসেন? ডোমিনিগো পেজ ইনি একজন পর্যটক ছিলেন। ইনি কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? একদমই সহজ প্রশ্ন। ডোমিনিগো পেজ ইনি একজন পর্তুগিজ ছিলেন। ইনি একজন পর্তুগিজ ছিলেন, ঠিক আছে। ইনি ভারতে এসেছিলেন কার রাজত্বকালে? বলো। পর্তুগিজ পর্যটক ডোমিনিগো পেজ 1520 শতকের দিকে তিনি ভারতে এসেছিলেন। ভারতে এসেছিলেন তিনি কার সময়ে? এটাও ভুল হয়ে গেল, অনেকগুলো অপশন আজকে ভুল অ্যানিমেশন হয়ে গেল। যাই হোক, এটা কিন্তু কৃষ্ণদেব রায় হবে, ঠিক আছে। কৃষ্ণদেব রায় ইনি ছিলেন কে? বিজয়নগর সাম্রাজ্যের শাসক, এবং ইনি কিন্তু এনার রাজত্বকালে, যিনি বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, তার রাজত্বকালে ডোমিনিগো পেজ তিনি পর্তুগাল থেকে ভারতে এসেছিলেন পর্যটন করতে। পরেরটা হচ্ছে 0 কেলভিনতে বিশুদ্ধ সিলিকন কিরূপ? -273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলে থাকি কি? এটাকে বলে থাকি আমরা 0 কেলভিন, তাই তো। 0 কেলভিন হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয়ে থাকে 0 কেলভিন। সো এই 0 কেলভিন, যেটাকে পরম শূন্য তাপমাত্রাও বলা হয়, পরম শূন্য, যেখানে পদার্থের অণুগুলো একদমই স্তব্ধ আকারে চলে যায়, পদার্থের অণুগুলো একদমই স্তব্ধ হয়ে যায়, সেইখানে বিশুদ্ধ সিলিকনটা কি? সিলিকনটা সাধারণ উষ্ণতায় এটা একটা অর্ধপরিবাহী, তাই না? সো যখন অর্ধপরিবাহীর উষ্ণতা কমে তখন কিন্তু সেটা একটা অন্তরকের মতো অন্তরক হয়ে যায়, বা অন্তরকের মতো কিন্তু বৈশিষ্ট্য সে দেখায়। সো এটা অন্তরক হবে। সিলিকন তার পরিবহন ক্ষমতা কমে যাবে। ডিপথেরিয়া কি ঘটিত রোগ? কুড়ির প্রশ্নটার উত্তর করো ডিয়ার স্টুডেন্টস। ডিপথেরিয়া রোগটা কি ঘটিত একটি রোগ? ডিপথেরিয়া রোগটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে কার সম্পর্কে আমরা জানতে পারি? সমুদ্রগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং হর্ষবর্ধন। এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি কার সম্পর্কে? সমুদ্রগুপ্তের সম্পর্কে, ঠিক আছে। অনেকে এখানে গৌতমীপুত্র সাতকর্ণী করছিল, এটা মনে রাখবে। গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে নাসিক প্রশস্তি, নাসিক প্রশস্তি, যেটা গৌতমী বলশ্রী রচনা করেছিলেন। হ্যাঁ, তো দেখো, এলাহাবাদ প্রশস্তি আর থেকে কার সম্পর্কে জানা যায়? সমুদ্রগুপ্তের সম্পর্কে জানা যায়। আচ্ছা, এটা রচয়িতাকে একটু জেনে রাখো। রচয়িতা কে ছিলেন এলাহাবাদ প্রশস্তির? এটা রচয়িতাও ছিলেন সমুদ্রগুপ্তের একজন সভাকবি ছিলেন, যার নাম হচ্ছে হরি সেন। হরি সেন তিনি এটা রচনা করেছিলেন। ভারতীয় পার্লামেন্ট গঠিত হয়েছে রাজ্যসভা ও লোকসভা, শুধুমাত্র লোকসভা, শুধুমাত্র রাজ্যসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা, কাদেরকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়েছে? আচ্ছা, ভারতের যে পার্লামেন্ট, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এটা কোথায় আছে? এটা আছে ভারতের সংবিধানের কোথায় আছে? এটা আছে পার্ট 5 এর মধ্যে, 5ম অধ্যায়ের মধ্যে ভারতের সংবিধান, ভারতের যে কেন্দ্রীয় আইন ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ইত্যাদি গঠন প্রণালী সম্পর্কে বলা হয়েছে। তো এখানে দেখো, আমরা যদি পার্লামেন্টের গঠন দেখি, পার্লামেন্টে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে পার্লামেন্ট তৈরি হয়ে থাকে। এর মধ্যে দেখো এগুলি কোথায় আছে বলতো? পঞ্চম পার্টের মধ্যে বললাম, যার মধ্যে লোকসভা 79 ধারা, এই ধারাতে পার্লামেন্টের গঠন কথা বলা হয়েছে। পার্লামেন্টের গঠনের কথা বলা হয়েছে এই ধারাতে, 79 ধারাতে, মনে রাখবে। হ্যাঁ, তারপরে আমরা চলে আসবো রাজ্যসভা, যেটা পার্লামেন্টের উচ্চকক্ষ, এটা বলা হয়েছে 80 ধারাতে। 80 নম্বর ধারা হচ্ছে, সেখানে রাজ্যসভার গঠন প্রণালী সংক্রান্ত বিবরণ আছে। লোকসভা সংক্রান্ত বিবরণ হচ্ছে 81 নম্বর ধারাতে লোকসভার বিবরণ।
লোকসভার বিবরণ হচ্ছে কত, 81 নম্বর ধারাতে লোকসভা। রাষ্ট্রপতি সম্পর্কে কোথায় আছে, ভারতের সংবিধানে রাষ্ট্রপতির উপস্থিতি বা রাষ্ট্রপতি ভারতে একজন থাকবেন, এটা বলা হয়েছে 52 নম্বর ধারাতে বলা হয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। ওকে, এই হচ্ছে কয়েকটা ধারা, এখানে তোমরা একটু মনে রাখবে রাজ্যসভা, লোকসভা এবং পার্লামেন্ট সম্পর্কে এই ধারাগুলো থেকে প্রশ্ন দেয়। বিশেষ করে রাষ্ট্রপতি থাকবেন কোন ধারায় বলা হয়েছে খুবই ইম্পর্টেন্ট, এবং রাজ্যসভার গঠনটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 80 নম্বর ধারা রাজ্যসভার গঠনটা। প্লুটোকে বামন গ্রহ হিসেবে ধরা হয় কত সালে? যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখছিলে তারা সকলে একটা করে লাইক করে দাও ক্লাসটি। আর কয়েকটা প্রশ্ন আছে, একটু উত্তর করো সকলে। প্লুটো, প্লুটো আমরা জানি একটা বামন গ্রহ। প্লুটো হচ্ছে আমাদের সৌরজগতে টোটাল বামন গ্রহ আছে 5টি। কয়টি আছে? 5টি বামন গ্রহ আছে। গ্রহ আছে। প্লুটো একটা সময় পর্যন্ত কিন্তু গ্রহ ছিল। এই প্লুটোকে একটা সময় গ্রহ ছিল, এটা বর্তমানে এটা বামন গ্রহে রূপান্তরিত হয়েছে এবং এটাকে বামন গ্রহের মর্যাদা দেওয়া হয়েছিল 2006 সালে। কবে মর্যাদা দেওয়া হয় ডিয়ার স্টুডেন্টস? 2006। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এবং প্লুটো ছাড়া আর যে সমস্ত গুলো আছে তোমার বামন গ্রহ, সেগুলোর মধ্যে তো আমরা যদি দেখি সেরেস আছে, সেরেস একটা বামন গ্রহ। এছাড়া ইরিস একটা বামন গ্রহ, সেরেস, এরিস। তারপরে আছে মাকে মাকে, এবং হাউমেয়া। সেরেস, ইরিস, মাকে মাকে, হাউমেয়া ও আরেকটা হচ্ছে প্লুটো। প্লুটো, এবং এই প্লুটোটা মনে রাখবে, প্লুটোটা হচ্ছে বৃহত্তম বামন গ্রহ। বামন গ্রহের মধ্যে বৃহত্তম কোনটি? সেটা হচ্ছে প্লুটোটা হচ্ছে বৃহত্তম বামন গ্রহ। এটাও একটু ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে। 2006 সালটাতে এটা বামন গ্রহের মর্যাদা পায়। ওড়িশার বিখ্যাত হ্রদের নাম হলো কোনটি? ওড়িশা রাজ্যের বিখ্যাত হ্রদ কোনটি? চিল্কা, পুষ্কর, সম্বর, লোকটাক, বলো। চিল্কা হ্রদ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভারতের, এটা হচ্ছে বৃহত্তম কি হ্রদ? এটা একটা উপহ্রদ না, লেগুন না? ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদের নাম কি? চিল্কা হ্রদ, যেটা ওড়িশা রাজ্যে অবস্থিত আছে। চিল্কা, ওড়িশা। এছাড়া পুষ্কর হ্রদ, সম্বর, যেটা হচ্ছে ভারতের সব থেকে বড় স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। এটা কোথায় আছে? এগুলো হচ্ছে রাজস্থানে আছে। যেমন পুষ্করটাও কিন্তু রাজস্থানের আজমিরে আছে, রাজস্থানে সম্বর, পুষ্কর আছে। লোকটাকটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে অবস্থিত, উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ লোকটাক, এবং লোকটাকটা হচ্ছে মণিপুরে অবস্থিত। মণিপুর। এখানে কিন্তু এই সবকটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সবকটি হ্রদই কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। নিম্নের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত? চলো আরেকটা রাজ্য সম্পর্কিত প্রশ্ন আমরা পেয়েছি। একটা জাতীয় উদ্যান এখানে উত্তরাখণ্ডে অবস্থিত। কোনটি? রাজাজি ন্যাশনাল পার্ক, ব্ল্যাকবাক জাতীয় উদ্যান, মুকুন্দরা হিলস এবং সাইলেন্ট ভ্যালি। ফটাফট উত্তর হবে এই প্রশ্নটির। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় আছে? এটা ব্ল্যাকবাক কোথায় আছে? মুকুন্দরা হিলস কোথায় আছে? সাইলেন্ট ভ্যালি কোথায় আছে? এই কোশ্চেনটা কিন্তু অনেক কনফিউশন কোশ্চেন। দেখো, উত্তরাখণ্ড সেই রাজ্য যেই রাজ্যে আমাদের ভারতের প্রথম ন্যাশনাল পার্ক স্থাপিত হয়েছিল 1936-এ, আমরা জানি, যেটার নাম হচ্ছে করবেট জাতীয় উদ্যান। করবেট ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে আমাদের ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্ক, 1936-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা উত্তরাখণ্ডে আছে। এছাড়া উত্তরাখণ্ডে আমরা যদি দেখি আরো ন্যাশনাল পার্কের মধ্যে যেমন আছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। তারপরে হচ্ছে তোমার আরেকটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান, এটা অবস্থিত। এছাড়া আছে কি? আর আছে তোমার এখানে গোবিন্দ জাতীয় উদ্যান, গোবিন্দ ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত। এছাড়া আর কি আছে এখানে? খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে গঙ্গোত্রী জাতীয় উদ্যান, এটাও অবস্থিত কোথায়? এটাও অবস্থিত উত্তরাখণ্ডে। তাছাড়া রাজাজি ন্যাশনাল পার্কটাও কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায়? এটাও উত্তরাখণ্ডে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্কটি 1983
সালে ন্যাশনাল পার্ক হিসাবে স্বীকৃতি পেয়েছিল 1983-তে। ওকে, এবারে দেখো এখানে আমরা চলে আসবো ব্ল্যাক ব্যাকটা কোথায় আছে। ব্ল্যাক ব্যাকটা মনে রাখবে এটা গুজরাটে অবস্থিত, এটা গুজরাট রাজ্যে অবস্থিত আছে। মুকুন্দরা হিলস এটা রাজস্থানের একটা টাইগার রিজার্ভ, তার সঙ্গে একটা ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ তথা ন্যাশনাল পার্ক। সাইলেন্ট ভ্যালি কোথায় আছে? কেরালাতে আছে, তাই না? কেরালার একটা জাতীয় উদ্যান হচ্ছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। ওকে, আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করব। 25টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আই থিঙ্ক তোমাদের ক্লাসটা খুবই খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সকলে একটা করে লাইক করে দেবে, এবং এমন ডিটেলসে ক্লাস চাইলে এমসিকিউ এর সাথে তার সঙ্গে ডিটেলস থাকবে এরকম ক্লাস চাইলে অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হোমওয়ার্কের অ্যান্সার করতে কিন্তু তোমরা ভুলবে না। TWS একাডেমির কাছ থেকে তোমরা যদি সেরা চাকরির প্রস্তুতি নিতে চাও, অবভিয়াসলি আমাদের TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো এবং সেখান থেকে তোমার পছন্দের ব্যাচে ভর্তি হয়ে যাও। ভালো থাকবে সকলে। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই।